তো হেই ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করব সবাই ভালো আছেন। তো আজকে আমরা এক্সপ্লেইন করছি মেলাফিসেন্ট মুভিটা। এই মুভির অলরেডি 2টা পার্ট রিলিজ হয়ে গেছে, কিন্তু আজকে আমরা এক্সপ্লেইন করছি প্রথম পার্টটা। যদি আপনাদের ভালো রেসপন্স পাই আর কমেন্ট বক্সে ভালো সাড়া পাই, তাহলে আমি ট্রাই করব অবশ্যই সেকেন্ড পার্টটা নিয়ে আসতে। সো প্লিজ কমেন্ট করে আমাকে জানান সেকেন্ড পার্ট চান কি না। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করি আজকের ভিডিও। তো এই গল্পের শুরুতে আমরা দেখতে পারি 2টা রাজ্য। একটা হচ্ছে গিয়ে মানুষের রাজ্য, যেখানে রাজা খুবই ভয়ঙ্কর। সে তার প্রজাদের উপরে নির্যাতন করে, সে তাদেরকে শান্তিমতো থাকতেই দেয় না। আর অন্যদিকে অন্য একটা রাজ্য, যেখানে শুধুই বিভিন্ন রকমের জন্তু বাস করে, আর মানুষ যারা বাস করে তারা হচ্ছে অদ্ভুত রকমের মানুষ। আর সেই রাজ্যের নাম হচ্ছে গিয়ে মোর্স। আর এই মোর্সের সবাই খুবই হ্যাপি, তারা খুবই হ্যাপিলি বাস করে। তাদের এখানে কোনো রাজা নেই, রানী নেই, তারা সবাই সমানভাবে বাস করে। তাদের কেউ কারোর সাথে মারামারি করে না, কারোর সাথে কোনো কিছু নিয়ে দ্বন্দ্ব নেই। এই জন্য তারা খুবই হ্যাপি ছিল। আর তাছাড়া তাদের এখানে এত বেশি পরিমাণ অর্থ ছিল, যেগুলো দেখার পরে মানুষের লোভ চলে আসে। তারা তাদের নিয়ে জেলাস করে, তাদের উপরে আক্রমণ করতে চায়। আর তখন আমরা জানতে পারি মোর্সের কোনো গার্ডিয়ান নেই, মানে তাদেরকে কেউ পরিচালনা করে না। তবে এখানে মেলাফিসেন্ট নামের একটা মেয়ে আছে, যে কিনা দেখতে যেমনটা অদ্ভুত, তেমন করে তার 2টা অদ্ভুত পাখাও আছে। আর এই পাখার সাহায্যে উড়ে উড়ে সে এই রাজ্যের সমস্ত মানুষের খোঁজখবর নেয়, সমস্ত জীবজন্তুর খোঁজখবর নেয়। আর এই জন্য সবাই তাকে অনুসরণ করে, সবাই তার কথা মেনে চলে, কারণ সে তাদের সবার খোঁজখবর নিচ্ছে। আর আমরা জানতে পারি মেলাফিসেন্ট হচ্ছে গিয়ে খুবই ভয়ঙ্কর আর খুবই পাওয়ারফুল। সে মানুষদের থেকে তার রাজ্যকে সেভ করার জন্য বিশাল বড় একটা দেয়ালও বানিয়েছে, যাতে করে এই দেয়ালটা টপকে মানুষ কোনোভাবেই তার রাজ্যে প্রবেশ করতে না পারে। কিন্তু এই রাজ্যের 3টা ফ্যারিস মেলাফিসেন্টকে সাবধান করে দিয়ে বলে যে আমাদের মতে মানুষের রাজ্য থেকে কোনো একটা চোর আমাদের রাজ্যের মধ্যে ঢুকে গিয়েছে। সো তোমার তাকে খুঁজে বের করা উচিত, কারণ যদি তুমি তাকে খুঁজে বের করতে না পারো, তাহলে হয়তোবা সে চুরি করে অনেক কিছু নিয়ে যাবে। তো এই জন্য আমরা দেখতে পারি মেলাফিসেন্ট তাকে খোঁজা শুরু করে। আর ফাইনালি যখন সে তাকে পেয়ে যায়, তখন সে দেখতে পারে এই ছেলেটা হচ্ছে তার মতোই বাচ্চা একটা ছেলে। আসলে এই বাচ্চার নাম হচ্ছে গিয়ে স্টেফান। আর সে এতটাই গরিব আর ক্ষুধায় এতটাই ক্লান্ত হয়েছিল যে এখান থেকে সে একটা ডায়মন্ড চুরি করে সেটাকে বিক্রি করে খাবার দাবার জোগাড় করার জন্য এসেছিল। তবে সে এখানে ধরা পড়ে গিয়েছে। আর তার গল্পটা শোনার পরে মেলাফিসেন্টেরও তার উপরে একটু মায়া চলে আসে, কারণ সে তার মতোই ছোট্ট একটা বাচ্চা। আর যেহেতু মেলাফিসেন্ট তাকে মাফ করে দিয়েছে, আর এটা ছিল মানুষের সাথে তার প্রথম কোনো কন্ট্যাক্ট, তো এই জন্য তার সাথে তার ফ্রেন্ডশিপ হওয়া শুরু হয়ে যায়। ধীরে ধীরে তারা ক্লোজ হয়ে যায়, আর একটা সময় তাদের মধ্যে প্রেমও হয়ে যায়। আর এরপরে আমরা দেখতে পারি যখন মেলাফিসেন্টের 16তম বার্থডে আসে, তখন স্টিফেন তাকে একটা বার্থডে গিফট হিসেবে কিস করে। আর এই কিসটা করার পরেই মেলাফিসেন্ট জানতে পারে যে স্টিফেন কোনো না কোনো সময় মানুষের রাজ্যের রাজা হতে চায়। তো এই জন্য সে মেলাফিসেন্টকে বাদ দিয়ে সেই রাজার গ্রুপে গিয়ে জয়েন করে ফেলেছে, কারণ সে রাজার গ্রুপে থাকলেই কোনো না কোনো সময় রাজা হতে পারবে। আর যদি সে এখানেই পড়ে থাকে, তাহলে এখানে তার কোনো ভবিষ্যৎ নেই। তো আমরা দেখতে পারি এমন করে করেই কয়েকটা বছর পার হয়ে যায়। এখন মেলাফিসেন্ট অনেকটা বড় হয়ে গেছে, সে ফুললি অ্যাডাল্ট হয়ে গেছে। আর তাছাড়া এখন তার পাওয়ার অনেকটা বেড়ে গেছে, সে হয়ে গেছে অনেক বেশি শক্তিশালী। এখন সেই শক্তির ইউজ করে এই রাজ্যের সবার টেক কেয়ার করে, সবার খোঁজখবর নেয়, যেমনটা সে আগেও নিত। আর এই জন্য সে হয়ে গেছে এই রাজ্যের রানী, কারণ সবাই তাকে ফলো করে, তার কথাবার্তা শুনে চলে। কিন্তু এতগুলো বছর পার হয়ে যাওয়া সত্ত্বেও স্টিফেন এখনও তার কাছে ব্যাক করেনি, কারণ স্টিফেন রাজত্ব পাওয়ার লোভে এখনও রাজার সাথেই জয়েন করে আছে। তো এর কয়েক বছর পরে আমরা দেখতে পারি মানুষের রাজ্যের একটা রাজা, যার নাম হচ্ছে গিয়ে কিং হেনরি। সে ক্ষমতা আর অর্থের লোভে এই মোর্স রাজ্যে তার বাহিনী নিয়ে হামলা করার সিদ্ধান্ত নেয়। তবে যখন সে হামলা করতে চলে আসে, তখন মেলাফিসেন্ট কোনোভাবেই এটাকে হতে দিতে চাইছিল না। তো এই জন্য সে কিছু ম্যাজিক্যাল সৈন্য ক্রিয়েট করে, আর এই ম্যাজিক্যাল সৈন্যের সাহায্যে সে রাজা হেনরির সৈন্যের উপরে আক্রমণ করে দেয়। আর এখানে একটা ভয়ঙ্কর রকমের যুদ্ধ হয়। তবে ফাইনালি রাজা হেনরির সৈন্যরা কোনোভাবেই পারছিল না। তো এই জন্য ভয় পেয়ে তারা সবাই এখান থেকে পালিয়ে যায়, কারণ এই সৈন্যগুলো হচ্ছে গিয়ে ম্যাজিক্যাল সৈন্য, আর তাদেরকে মারাটা অসম্ভব। তারা এক একটা দৈত্যের মতো, তাদের সাথে মানুষ হয়ে ফাইট করা পুরোপুরি অসম্ভব। তো এরপর আমরা দেখতে পারি রাজ্যে ব্যাক করে রাজা হেনরি খুবই অসুস্থ হয়ে পড়ে, কারণ সে এত ভয়ঙ্কর একটা হার মানতে পারছিল না। তো এই জন্য সে মেলাফিসেন্টকে হেট করা শুরু করে, সে তাকে পার্সোনালি ঘৃণা করা শুরু করে। আর সে তার রাজ্যে অ্যানাউন্সও করে দেয়, যেই মেলাফিসেন্টের মাথা আমাকে এনে দিতে পারবে, মানে যেই তার মৃত্যুর একটা খবর আমাকে দিতে পারবে, তাকে আমি আমার মেয়েকে দিয়ে দিব, আর তাকে আমার পুরো রাজত্ব দিয়ে দেয়া হবে। আর এইটা শোনার পরে স্টিফেন একটা সুযোগ পেয়ে যায়, কারণ স্টিফেন এই সুযোগটার অপেক্ষায় এত বছর ছিল। এখন এইটার ইউজ করে সে যেই কোনো মূল্যেই রাজ্যের রাজা হবে। আর যখন সে একটা সুযোগ পেয়ে যায়, তখন সে কোনো সময় নষ্ট না করে জলদি করে চলে আসে মোর রাজ্যে।
আর যখন এখানে মেলাফিসেন্ট তাকে দেখতে পারে তখন সে পুরোপুরি থ হয়ে যায়, কারণ এত বছর পরে ফাইনালি সে ব্যাক করেছে, তাও তার সামনে দাঁড়িয়ে আছে। যদিও স্টিফেনের মতলবটা ভালো না, তবে যেহেতু মেলাফিসেন্ট তাকে চায়, সে তাকে ভালোবাসে, তো এই জন্য সেই ব্যাপারটা বুঝতে পারে না। সে খুবই ইমোশনাল হয়ে যায় আর তার সাথে সে সময় স্পেন্ড করা শুরু করে। আমরা দেখতে পারি যেহেতু স্টিফেন তাকে মারতে চায়, তো এই জন্য সে তাকে নেশাদ্রব্য খাইয়ে সেখানে বেউস করে ফেলে, আর এরপর একটা ছুরি দিয়ে সে তাকে মারার ট্রাই করে। তবে যেহেতু ছোটবেলা থেকেই সে তার সঙ্গে বড় হয়েছে, সে তাকে মন থেকে চায়, তো এই জন্য সে তাকে মারতে পারে না। তবে যেহেতু তাকে মারতেই হবে, তো এই জন্য সে একটা শিকল বের করে সেইটার মাধ্যমে তার পাখাগুলোকে কেটে ফেলে, আর এই পাখাগুলো নিয়ে সে রাজা হেনরিকে দেয়। আর সে তাকে বলে আমি মেলাফিসেন্টকে মেরে ফেলেছি আর এখন সে রাজত্ব পেয়ে যাবে। তবে যখন সকালবেলা মেলাফিসেন্ট ঘুম থেকে ওঠে, তখন সে দেখতে পারে তার পাখাগুলো নেই, আর এই জন্য সে খুবই দুর্বল ফিল করছিল, সে ব্যথায় কাতরাচ্ছিল। আর এগুলোতে সে বুঝতে পারে যে স্টিফেন আসলে তাকে ভালোবাসে না, সে তাকে ধোঁকা দিয়েছে, সে রাজত্ব পাওয়ার লোভে তার কাছে এসেছিল। আর এই জন্য সে রাগে পুরো ফায়ার হয়ে যায়, আর সে ফাইনালি সিদ্ধান্ত নিয়ে ফেলে সে যেই কোনো মূল্যে এটার বদলা নিবে, সে স্টিফেনকে শেষ করেই ছাড়বে। আর তখন এদিকে আমরা দেখতে পারি শর্ত মতে রাজা হেনরি তার মৃত্যুর আগে স্টিফেনকে তার মেয়ের সাথে বিয়ে দেয় আর তাকে এই রাজ্যের নতুন রাজা বানিয়ে দেয়। আর এমন করেই স্টিফেন তার ছোটবেলার স্বপ্নটাকে পূরণ করে। আর তখন এদিকে আমরা দেখতে পারি মেলাফিসেন্টের পাখা না থাকা সত্ত্বেও সে তার পাওয়ারটাকে ইউজ করতে পারছে, তবে সেটা কম পরিসরে। তো এখানে সে একটা রেভেনকে সেভ করে, আর রেভেনকে সেভ করে সে তাকে তার পাখা হওয়ার জন্য বলে। সে বলে তুমি আমার পাখা হয়ে থাকবে আর আমার জন্য তুমি গোয়েন্দাগিরি করবে, তুমি বিভিন্ন রাজ্যে গিয়ে বিভিন্ন তথ্য এনে সেগুলো তুমি আমাকে জানাবে। আর আমরা দেখতে পারি রেভেন তাকে সবকিছু করার জন্য রাজিও হয়ে যায়, কারণ সে তার লাইফটাকে সেভ করেছে। আর মেলাফিসেন্ট তার একটা নামও দেয়, সে তার নাম দেয় ডেভিয়াল। আর এরপরেই আমরা দেখতে পারি যেহেতু মেলাফিসেন্ট একটু বেশিই রাগ করেছিল, তো এই জন্য সে সবার সামনে এসে নিজেকে এই মোর্স রাজ্যের রানী হিসেবে ঘোষণা করে। আর এই ঘোষণাটা করার সঙ্গে সঙ্গে পুরো রাজ্যটা ব্ল্যাক ম্যাজিকে কনভার্ট হয়ে যায়। এটা সে এই জন্য করেছে কারণ যাতে করে সে মানুষ থেকে বদলা নিতে পারে। সে মানুষের থেকে বদলা নিতে চায় তাদের পুরো পৃথিবীটাকে ধ্বংস করে দিয়ে, তাদের সবাইকে শেষ করে দিয়ে, এইবার সেটা যেই কোনো মূল্যে। আর এর কয়েকদিন পরে আমরা দেখতে পারি যেহেতু ডেভিয়াল মেলাফিসেন্টের হয়ে গোয়েন্দাগিরি করছিল, তো এই জন্য সে একটা খবর নিয়ে তার কাছে আসে। সে জানতে পারে স্টিফেনের একটা মেয়ে হয়েছে, আর এইটা শোনার পরে সে বুঝতে পারে যে এইটা হচ্ছে গিয়ে রাইট মোমেন্ট স্টিফেনের থেকে বদলা নেয়ার জন্য। তো এই জন্য যখন স্টিফেন তার রাজ্যে তার মেয়ে হওয়ার জন্য অনুষ্ঠান করছিল, তখন কোনো ইনভাইটেশন ছাড়াই এখানে মেলাফিসেন্ট চলে আসে। আর মেলাফিসেন্টকে দেখার পরে স্টিফেন পুরোপুরি থ হয়ে যায়, কারণ সে জানতো সে কোনো একটা কুকর্ম করার জন্য এসেছে, কারণ সেও তার সাথে কুকর্মই করেছে। তবে যেহেতু মেলাফিসেন্ট হচ্ছে খুবই পাওয়ারফুল আর খুবই ভয়ঙ্কর, তো এই জন্য সে চাইলেও তাকে আটকাতে পারবে না। আমরা দেখতে পারি মেলাফিসেন্ট তার বাচ্চার কাছে চলে আসে আর সে তাকে একটা অভিশাপ দেয়। সে বলে যে যখনই তার বয়স 16 হবে, তখন তার 16তম বার্থডের দিনে তার গায়ের মধ্যে একটা পিনের আঘাত লাগলে সে সারা জীবনের জন্য ঘুমের মধ্যে চলে যাবে। আর এইটা বলে যখন সে চলে যাবে, তখন আমরা দেখতে পারি স্টিফেন তার কাছে মাপ চায়। সে তাকে বারবার করে কান্না করে করে বলে, তাকে রিকোয়েস্ট করে করে বলে যে তার মেয়ের থেকে এই অভিশাপটা সরিয়ে নেওয়ার জন্য। তবে আমরা দেখতে পারি মেলাফিসেন্টও হচ্ছে এখন নির্দয়, সে কোনোভাবেই দয়া দেখাতে চায় না। সে বলে যে আমি তোমাকে একটাভাবে দয়া দেখাতে পারি, তুমি তোমার পুরো রাজ্যের সামনে আমার কাছে মাথা নত করে মাপ চাইবে। আর আমরা দেখতে পারি স্টিফেন এমনটাই করে, সে নির্লজ্জের মতো মাথা নত করে মাফও চেয়ে যায়। তো এই জন্য মেলাফিসেন্ট তার অভিশাপের মধ্যে একটা কিন্তু দিয়ে দেয়। সে বলে যে সে তখনই ঘুম থেকে উঠবে যখন সে ট্রু লাভের কিস পাবে। আর এমনই একটা ভয়ঙ্কর অভিশাপ দেওয়ার পরে মেলাফিসেন্ট ফাইনালি তার রাজ্যে ব্যাক করে। আর তার রাজ্যে ব্যাক করে সেইটা খুব ভালো করেই জানতো যে এখন স্টিফেন যেই কোনো মূল্যে তার রাজ্যে এসে আক্রমণ করবে। তো এই জন্য সে তার পুরো রাজ্যকে বিভিন্ন ভয়ঙ্কর ভয়ঙ্কর গাছপালা দিয়ে ঘিরে দেয়, যেগুলো খুবই ধারালো গাছপালা, যাতে করে এখানে কেউ আক্রমণ করতে না পারে। আর তখন এদিকে আমরা দেখতে পারি স্টিফেনের রাজ্যে যতগুলো স্পিনিং হুইল আছে, সেই সমস্ত স্পিনিং হুইলগুলো স্টিফেন একটা রুমের মধ্যে এনে সেগুলোকে নষ্ট করা শুরু করে। কারণ মেলাফিসেন্ট তার মেয়েকে অভিশাপ দিয়েছে যে সে কোনো একটা স্পিনিং হুইলের নখের সাথে লেগে তারপরে গভীর ঘুমের মধ্যে চলে যাবে। তো এই জন্য স্টিফেন কোনোভাবেই চায় না তার রাজ্যে কোনো স্পিনিং হুইল থাকুক, আর এই হুইলের সাহায্যে তার মেয়ে ঘুমের মধ্যে চলে যাক। তো এই জন্য সে আগে থেকেই সমস্ত প্রিপারেশন নিয়ে ফেলে, সে সবগুলো স্পিনিং হুইলকে নষ্ট করে দেয়। আর এরপর সে তার মেয়েকে সেই 3টা জাদুকরকে দিয়ে বলে তোমরা তাকে নিয়ে জলদি করে অন্য একটা রাজ্যে চলে যাও, এমন একটা জায়গায় চলে যাবে যেখানে কেউ বাস করে না। তোমরা তাকে নিয়ে সেখানে পালবে যতদিন পর্যন্ত সে 16 বছর ক্রস না করে। আর আমরা দেখতে পারি যখন এই 3জনেই মেয়েটাকে নিয়ে একটা জায়গায় চলে আসে,
তখন তারাও নিজেকে মানুষে কনভার্ট করে ফেলে আর তারা তাদের পাওয়ারগুলোকে টেম্পোরারি গায়েব করে দেয়, যাতে করে বড় হয়ে রাজকুমারী অরোরা এটা জানতেই না পারে যে সে কোন রাজ্যের বাসিন্দা, তার বাবা মা কে, আর তাছাড়া তার উপরে যে মেলাফিসেন্টের একটা অভিশাপ আছে এই ব্যাপারটাও যাতে সে জানতে না পারে। তবে আমরা দেখতে পারি এখানে ডিবেনও ছিল, মানে ডিবেন তাদেরকে ফলো করে এই মেয়ে পর্যন্ত চলে আসে। আর যেহেতু ডিবেন গিয়ে মেলাফিসেন্টকে এই সমস্ত ব্যাপারগুলো বলে দিয়েছে, তো এই জন্য মেলাফিসেন্টও এই বাচ্চাটাকে দেখার জন্য চলে আসে, কারণ সেদিন সে তাকে ভালো করে দেখতে পারেনি। আর আজকে এই বাচ্চাটাকে দেখতে পেয়ে, মানে এত সুন্দর একটা কিউট বাচ্চা দেখতে পেয়ে তার প্রতি তার একটু মায়া চলে আসে। আর এই জন্য সে তাকে প্রোটেকশন দেওয়ার সিদ্ধান্ত নেয়। আর তার প্রোটেকশন দেওয়ার জন্য সে সবসময় তার চারপাশেই ঘুরত, যাতে করে কেউ কোনোভাবে তার ক্ষতি করতে না পারে বা সে নিজেও কোনোভাবে পড়ে টরে না যায়। তো এরপর আমরা দেখতে পারি এমন করে করেই রাজকুমারী অরোরা বড় হচ্ছিল। তবে সে এই ব্যাপারগুলো এখনও জানতে পারে না, তার বাবাকে, তার মাকে, সে কোন রাজ্যের বাসিন্দা, আর তাছাড়া সে যাকে গ্র্যান্ডমাদার মনে করছে তারই যে একটা ভয়ঙ্কর অভিশাপ তার উপরে আছে, এই ব্যাপারটাও সে এখন পর্যন্ত জানতো না। আর তখন অন্যদিকে আমরা দেখতে পারি স্টিভেন আস্তে আস্তে করে পাগল হয়ে যাচ্ছে, কারণ রাজকুমারী অরোরার 16 নম্বর বার্থডে খুবই কাছে চলে এসেছে। আর তার ওয়াইফও তার মেয়ের কথা চিন্তা করতে করতে প্রায় পাগল হয়ে গেছে। এখন সে মৃত্যুর মুখে দাঁড়িয়ে আছে। আমরা দেখতে পারি স্টিফেন এটা খুব ভালো করেই জানতো যে তার মেয়ের 16 নম্বর বার্থডেতে মেলাফিসেন্ট অবশ্যই তার অভিশাপের ব্যাপারটা দেখতে আসবে, সে এটাকে অবশ্যই প্রতিষ্ঠা করবে। তো এই জন্য সে তার উইংগুলোকে এমন একটা গোপন রুমের মধ্যে লুকিয়ে রাখে যেখানে এটাকে কেউ খুঁজে পাবে না, মানে কেউ দেখতে পারবে না যে এখানে এই উইংগুলো আছে। কারণ এই উইংগুলো যদি মেলাফিসেন্ট দেখতে পারে তাহলে সে আরও বেশি ফায়ার হয়ে যাবে, আর এগুলো নেয়ার জন্য সে যুদ্ধ শুরু করবে। তাছাড়া স্টিফেন রাগে ক্ষোভে এতটাই পাগল হয়ে গেছে, সে এখন কিছুই বুঝতে পারছে না। সে বাস্তবতার কল্পনার মধ্যে হারিয়ে যাচ্ছে। সে মাঝে মধ্যে নিজের সাথেই কথাবার্তা বলে। আর তাছাড়া এখন তার একমাত্র লক্ষ্য হয়ে দাঁড়িয়েছে যেই কোনো মূল্যে মেলাফিসেন্ট থেকে বদলা নেয়া। সে রাজ্যের কারো দিকে তাকায় না, রাজ্যের দিকে তার একেবারে মনোযোগী নেই। সে অনেকবারই তার সৈন্যদের দিয়ে মেলাফিসেন্টের উপরে আক্রমণ করার জন্য পাঠিয়েছে, তবে কোনোবারই মেলাফিসেন্টের জাদুর সামনে তারা টিকতে পারেনি। কারণ মেলাফিসেন্ট হচ্ছে একজন জাদুকর, সে তার জাদুর সাহায্যে তাদের সবাইকে ধোলাই করে সেখান থেকে ভাগিয়ে দেয়। কিন্তু এত কিছুর মধ্যে স্টিফেন এই ব্যাপারটাই জানতো না যে মেলাফিসেন্টই তার মেয়ের রক্ষা করছে, মানে সেই তাকে প্রোটেকশন দিয়ে দিয়ে এতদিন পর্যন্ত রেখেছে। তো এরপর আমরা দেখতে পারি যতই আস্তে আস্তে করে অরোরার 16 নম্বর বার্থডে সামনের দিকে আসছিল, ততই মেলাফিসেন্টের তার উপরে মায়া হচ্ছিল। সে কোনোভাবেই তার উপরে এই প্রতিশোধটা নিতে চাইছিল না। সে কোনোভাবেই তার বাবার প্রতিশোধ তার মেয়ের উপর দিয়ে নিতে চাইছিল না। সে বারবার করে এইটাই চিন্তা করছিল যে এত নিষ্পাপ একটা মেয়েকে কি করে আমি এত বড় একটা অভিশাপ দিতে পারলাম, আর তাছাড়া তার বাবার কুকর্মের ফল আমি তাকে কি করে ভোগ করাতে পারি। আমরা দেখতে পারি সে তার রাগ, ক্ষোভ এই সমস্ত ব্যাপারগুলো থেকে আস্তে আস্তে করে বাইরে বেরিয়ে আসছিল। আর তাছাড়া সেই মেয়েটার মধ্যে সরলতা দেখতে পারে, সে তার মধ্যে বাচ্চা সুলভ একটা ভাব দেখতে পারে। আর এগুলো দেখার পরে তার মনে পড়ে সেই দিনের কথা যেদিন ছোটবেলায় সে তার উপরে এত ভয়ঙ্কর একটা অভিশাপ দিয়েছিল। আর এই জন্য সে নিজের উপরে একটু গিল্টিও ফিল করে, আর সে সিদ্ধান্ত নিয়ে ফেলে সে কোনোভাবেই মেয়েটার উপরে এত ভয়ঙ্কর একটা জীবন চাপিয়ে দিবে না, কারণ এই নিষ্পাপ একটা মেয়ে এত ভয়ঙ্কর জীবনের দাবি রাখে না। তো এই জন্য সে সিদ্ধান্ত নিয়ে ফেলে সে কোনোভাবেই তার বাবার বদলা তার থেকে নিবে না। আর এই জন্য সে তাকে বেউস করে সেখান থেকে নিয়ে আসে তার সুন্দর রাজ্য মর্সে। আর যখন এখানে অরোরা তার চোখটা খুলে, তখন এখানে অনেকগুলো ম্যাজিক্যাল জিনিসপত্র দেখতে পেয়ে সে খুবই হ্যাপি হয়ে যায়, কারণ জীবনে প্রথমবার সে এমন কোনো জিনিস দেখতে পেয়েছে। এগুলো দেখার পর সে ভয় তো পায়ই না, বরং তাদের সাথে মেলামেশা শুরু করে। আর তাছাড়া যেই প্রাণীগুলো ছোটবেলায় মেলাফিসেন্টের সাথে খেলাধুলা করত, সেগুলো এখন অরোরার সাথে খেলাধুলা শুরু করেছে, সেগুলো তাকে পছন্দ করা শুরু করে দিয়েছে। আর এগুলো দেখার পরে মেলাফিসেন্টের একটু ভালোও লাগে। তবে আমরা দেখতে পারি অরোরা মেলাফিসেন্টকেও চিনতে পারে। সে বলে যে আমি জানি তুমি হচ্ছে গিয়ে সেই গ্র্যান্ডমা, তাই না, যে ছোটবেলা থেকে আমাকে প্রোটেক্ট করেছো। তবে এগুলো শোনার পরেও মেলাফিসেন্ট একটু শক্ত হয় না। আর তাছাড়া সে অরোরাকে তার সত্যিটাও বলার সিদ্ধান্ত নেয় না। আর এরপরে আমরা দেখতে পারি তারা দুজন মিলেমিশে এখানে থাকা শুরু করে। তারা দুজন খুবই ভালো কোয়ালিটি টাইম স্পেন্ড করা শুরু করে। আর এই সমস্ত ব্যাপারগুলোতে মেলাফিসেন্টের তার উপরে একটু বেশি মায়া হয়ে যায়। তো এই জন্য সে সিদ্ধান্ত নিয়ে ফেলে সে তার থেকে তার এই অভিশাপটাকে ফেরত নেবে। তো এই জন্য সেদিন রাতের বেলায় যখন অরোরা তার রুমের মধ্যে গিয়ে ঘুমাচ্ছিল, তখন মেলাফিসেন্ট লুকিয়ে এসে তার থেকে তার অভিশাপটাকে ফিরিয়ে নেওয়ার ট্রাই করে। তবে সে তার উপরে এত বড় একটা অভিশাপ দিয়েছিল, সে এমন একটা স্পেল পাঠ করেছিল যেটা পৃথিবীর কোনো শক্তিশালী ব্যক্তিও ফেরত আনতে পারবে না, মানে সে নিজেও সেটাকে ফেরত আনতে পারবে না। তো এই সমস্ত ব্যাপারগুলো দেখার পরে ডেভিন তাকে মনে করিয়ে দেয় যে তুমি যেমনটা বলেছিলে এই সমস্ত ব্যাপারগুলো শেষ করতে পারে শুধুমাত্র একটা জিনিস, সেটা হচ্ছে গিয়ে ট্রু লাভ কিস।
তবে আমরা দেখতে পারি এইটা শোনার পরে মেলাফিসেন্ট একটু হাসে আর সে বলে যে ট্রু লাভ কিস বলতে কিছু হয় না, আমি তো সেটা মিথ্যা করে বলে দিয়েছিলাম, কারণ আমি নিজেই ভালোবাসায় বিশ্বাস করি না। আমি যে একটা পাস্টে এক্সপিরিয়েন্স ফিল করেছি এরপরে আমি কি করে ভালোবাসায় বিশ্বাস করতে পারি, আমি সেটা তাদেরকে শোনানোর জন্য বলে দিয়েছিলাম। তো এরপরে আমরা দেখতে পারি ফাইনালি চলে আসে সেই ভয়ঙ্কর দিনটা, যেই দিন অরোরার 16 নম্বর বার্থডে ছিল। আমরা দেখতে পারি এখানে অরোরাকে ডেকে মেলেফিসেন্ট কিছু একটা বোঝানোর ট্রাই করে, তবে এখানে অরোরা কোনো কথা শুনবে না। সে এই খুশিতে অ্যানাউন্স করে বলে দেয় যে আমি আমার সারাটা জীবন আমি আমার গ্র্যান্ডমার সাথে এই মর্স রাজ্যেই বাস করব। আর এই সমস্ত ব্যাপারগুলো শোনার পরে মেলেফিসেন্ট একটু রাগও করে, তবে এরপরে অরোরা বেরিয়ে পড়ে তার আন্টিদেরকে এগুলো বলার জন্য। তবে রাস্তায় তার দেখা হয় প্রিন্স ফিলিপের সাথে, যে কিনা তার রাস্তা হারিয়ে ফেলে এখানে চলে এসেছে। তো এই জন্য সে তার সাথে কথাবার্তা বলার ট্রাই করে। আর এখানে যখন তারা একে অন্যকে দেখতে পারে তখন আমরা দেখতে পারি তাদের দুজনের মধ্যে একটা অ্যাট্রাকশন চলে আসে, তারা একে অন্যের প্রেমে পড়ে যায় কাইন্ড অফ। তো এরপরে যখন অরোরা তার আন্টিদেরকে গিয়ে সমস্ত ব্যাপারগুলো বলে, সে বলে যে আমি আমার গ্র্যান্ডমার সাথে সেই মর্স রাজ্যে বাস করতে চাই, তখন তার আন্টিরা আরও বেশি হয়ে যায়, কারণ তারা আগে থেকে সমস্ত ব্যাপারগুলো জানতো। তো এই জন্য তারা ফরফর করে সমস্ত ব্যাপারগুলো বলে দেয়। তারা বলে দেয় যে তার বাবা মা কে, সে কোন রাজ্যের বাসিন্দা, আর যে মেলেফিসেন্ট তাকে একটা ভয়ঙ্কর অভিশাপ দিয়েছে এই ব্যাপারটাও তারা বলে দেয়। আর এইটা শোনার পরে অরোরা একটু বেশি হয়ে যায়। তো এই জন্য সে জলদি করে চলে আসে মেলেফিসেন্টের কাছে, আর সে তাকে কনফার্ম করে জিজ্ঞেস করে সেই অভিশাপ সম্পর্কে। আর এই জন্য ফাইনালি মেলেফিসেন্টকেও এটা স্বীকার করতে হয়, কারণ যেহেতু এখন অরোরা এটা জেনে গিয়েছে। আর এই জন্য অরোরার তার উপর থেকে বিশ্বাস উঠে যায়, আর সে প্রচণ্ড কান্না করতে করতে জলদি করে সেখান থেকে চলে আসে তার নতুন রাজ্যে, মানে যেখানে তার জন্ম হয়েছে, যেখানে তার বাবা মা বাস করে। তো এরপরে যখন প্রথমবার সে তার বাবার সাথে গিয়ে মিট করে তখন এখানে খুবই ইমোশনাল একটা সিন হয়। তবে আমরা দেখতে পারি স্টিফেন সেই 3টা আন্টির উপরে একটু বেশিই রেগেছিল, কারণ তাদেরকে বলা হয়েছিল তার 16 নম্বর বার্থডের পরে তাকে দিয়ে যেতে, কিন্তু তারা বার্থডের দিনেই দিয়ে গেছে। তো এই জন্য এদিকে আমরা দেখতে পারি মেলেফিসেন্ট ফাইনালি সিদ্ধান্ত নিয়ে ফেলে সে অরোরার থেকে অভিশাপটাকে দূর করার জন্য আরও একটা চেষ্টা করবে। আর এই জন্য সে ডেভিনকে নিয়ে বেরিয়ে পড়ে অরোরার রাজ্যের দিকে। তবে রাস্তায় সে প্রিন্স ফিলিপের সাথেও মিট করে, আর তাকে দেখার পরে ডেভিনের মনে পড়ে যে প্রিন্স ফিলিপের অরোরার সাথে একটা অকওয়ার্ড রোমান্টিক মুভমেন্ট হয়েছিল, আর হয়তোবা তার কিস পেয়েই সে এই অভিশাপ থেকে মুক্ত হতে পারে, কারণ তার মধ্যে একটা ট্রু লাভ আছে, তাদের মধ্যে একটা ইনোসেন্টনেস আছে। আর এই জন্য মেলেফিসেন্ট তাকে জাদু দিয়ে বেহুশ করে ফেলে, আর তাকেও সঙ্গে করে নিয়ে বেরিয়ে পড়ে সেই রাজ্যের দিকে। আর তখন রাজ্যে আমরা দেখতে পারি যেহেতু আজকে অরোরার 16 নম্বর বার্থডে, তো এই জন্য সে তার আঙুলের মধ্যে কিছু একটা ফিল করা শুরু করে। আমরা দেখতে পারি সে বুঝতে পারে তার আঙুলটা চুলকাচ্ছে, আর কোনো একটা অদ্ভুত রকমের পাওয়ার তাকে তার দিকে টানছে। আর এই জন্য সে খুব শীঘ্রই হিপনোটাইজের মতো হয়ে সেই দিকে হাঁটা শুরু করে। আমরা দেখতে পাই তার উপরে তার কোনো কন্ট্রোল নেই, সে নিজের অনিচ্ছায় কোনো একটা জায়গায় যাওয়া শুরু করেছে। আর হাঁটতে হাঁটতে সে সেই রুমটার মধ্যে চলে আসে যেখানে লক্ষ লক্ষ স্পিন হুইল লুকিয়ে রাখা হয়েছে। এগুলোকে যদিও নষ্ট করার জন্য আনা হয়েছিল, তবে এগুলোকে লুকিয়ে দেওয়া হয়েছিল, কিন্তু ফাইনালি এখন অরোরা এগুলো পেয়ে গেছে। আর যখনই সে গিয়ে ধারালো সেই হুইলটার উপরে তার আঙুলটা রাখে আর তার রক্তটা বেরিয়ে যায়, তখনই সে এখানে বেহুশ হয়ে যায়, মানে সে চিরজীবনের জন্য ঘুমের মধ্যে চলে যায়। আর যখন স্টিফেন তার মেয়েকে তার রুমের মধ্যে নিয়ে আসে তখন সে খুবই আপসেট হয়েছিল, আর সে ফ্যারিসদের উপর একটু বেশি রাগও করেছিল, কারণ তাদের কাজ ছিল তাকে প্রোটেক্ট করা, কিন্তু তারা এটা করতে পারেনি। আর তখন এদিকে আমরা দেখতে পারি মেলেফিসেন্ট স্টিফেনের রাজ্যে ঢোকার জন্য সেই ভয়ঙ্কর ভয়ঙ্কর কিছু প্রোটেকশনকে পাস করে তারপরে প্রিন্সেস ফিলিপকে নিয়ে তার বেডরুমে চলে আসে। আর সে দেখতে পারে অরোরা এখানে বেহুশ হয়ে পড়ে আছে। তো এরপর সে ফিলিপের উপর থেকে জাদুটাকে সরিয়ে দেয়, আর তাকে শর্টলি সে বুঝিয়ে বলে যে তোমাকে তাকে ট্রু লাভ কিস করতে হবে, কারণ যদি তুমি তাকে ট্রু লাভ কিস করো তাহলেই সে ঘুম থেকে উঠবে, কারণ এটা তার উপর একটা অভিশাপ ছিল। আর যেহেতু এইটা তাদের প্রথম দেখা ছিল, তো অবভিয়াসলি এটা তাদের ট্রু লাভ ছিল না। তো এই জন্য যখন সে তাকে কিস করে তখন এটা কাজ করে না। আর এটা দেখার পরে মেলেফিসেন্ট একটু বেশি আপসেট হয়ে যায়, সে খুবই কান্না করা শুরু করে, সে মন থেকে পুরোপুরি ভেঙে পড়ে। সে যে একটা খুবই বাজে কাজ করেছে সেই ব্যাপারটাও সে বুঝতে পারে। তো এই জন্য সেখানে মাপ চায়, আর তার মাথায় একটা কিস করে সে তাকে এটা বলে চলে যাওয়ার সিদ্ধান্ত নেয় যে আমি তোমার প্রোটেকশন করতে পারলাম না, আমি এখন থেকে ব্যর্থ হয়ে গেলাম, তবে আমি এখানেই থাকবো, আমি তোমার আশেপাশেই থাকবো। আর এইটা বলে যখন সে চলে যাওয়ার ট্রাই করে তখনই এখানে সেই ম্যাজিকটা হয়ে যায়, যেই ম্যাজিকের অপেক্ষায় সবাই ছিল। মেলেফিসেন্টের কিসের জন্যই অরোরা উঠে যায়, কারণ একটা মায়ের ভালোবাসা অন্য যে কারো ভালোবাসার চেয়ে একটু বেশি। তো এই জন্য সে তাকে যেহেতু মেয়ের মতো করে পেলেছে, তো এই জন্য তার মধ্যে একটা মায়ের মমতা ছিল, আর এই কিসের জন্যই সে উঠে যায়। আর অরোরা বুঝতে পারে যে মেলেফিসেন্ট তাকে নিয়ে অনেক কেয়ার করে, আর সে তাকে বাঁচানোর জন্য এখানে এসেছে। তো এই জন্য সেও তাকে বিশ্বাস করা শুরু করে ঠিক আগের মতো।
তবে এর একটু পরে একটা সিপাহি বুঝতে পারে যে ম্যালেফিসেন্ট এই মহলের মধ্যেই আছে, তো এই জন্য সে সবাইকে এই খবরটা জানিয়ে দেয়। আর তারা খুব শীঘ্রই তাকে জাল দিয়ে ধরেও ফেলে। আর এরপরে লোহার অনেকগুলো শুল দিয়ে যখনই তাকে মারতে যাবে তখন আমরা দেখতে পারি ম্যালেফিসেন্ট অরোরাকে বলে তুমি জলদি করে পালিয়ে যাও, কারণ এখানে এখন যেটা হতে যাচ্ছে তুমি সেটা দেখতে পারবে না। আর আমরা দেখতে পারি অরোরাও তার গ্র্যান্ডমার জন্য সাহায্য আনার জন্য জলদি করে বেরিয়ে চলে যায়। আর এর পরে সে ডেভিনকে একটা ড্রাগনে কনভার্ট করে এখানে তাদের সবাইকে পুড়িয়ে দেয়। সে তার আসল পাওয়ারটাকে শো করা শুরু করে। আর এই জন্য এখানে একটা ভয়ঙ্কর রকমের যুদ্ধ শুরু হয়ে যায়। এক পক্ষ অন্য পক্ষের উপরে আগুন দিয়ে বিভিন্ন অস্ত্র দিয়ে আক্রমণ করা শুরু করে। আর এদিকে আমরা দেখতে পারি অরোরাও তার গ্র্যান্ডমাকে সেভ করার জন্য কোনো একটা সাহায্য খুঁজছিল। আর সে ফাইনালি সেখানে পেয়ে যায় সেই 2টা পাখা, যেই 2টা পাখা ম্যালেফিসেন্টের থেকে কেটে আনা হয়েছিল। আর যেহেতু এই পাখা বুঝতে পেরেছে তার মালিক এখানেই আছে, তো এই জন্য এগুলো উৎপাত করা শুরু করে দিয়েছে। আর এই জন্য অরোরা কাচের গ্লাসটাকে ভেঙে সেই 2টা পাখাকে মুক্ত করে দেয়। আর আমরা দেখতে পারি স্টিফেন যখন তার ফাইনাল অ্যাটাকটা করবে ম্যালেফিসেন্টের উপরে, তার আগে এই পাখা 2টা এসে তার বডির সাথে আবারও অ্যাটাচড হয়ে যায়। আর এই জন্য এখন ম্যালেফিসেন্ট হয়ে যায় আরও বেশি পাওয়ারফুল। এখন সে হয়ে গেছে অনেক বেশি শক্তিশালী। এখন তাকে হারানোটা পুরোপুরি ইম্পসিবল। তো আমরা দেখতে পারি সে তার পাখার শক্তি সবার সামনে শো করে। সে এক এক করে সবাইকে শেষ করে দেয়। আর স্টিফেনের সমস্ত সৈন্য মারার পরে স্টিফেনের সাথে সে হ্যান্ড টু হ্যান্ড ফাইট করে। তবে যেহেতু স্টিফেন কোনোভাবেই তার সাথে পারবে না, তো এই জন্য ফাইনালি স্টিফেনকে ধোলাই করার পরে যখনই ম্যালেফিসেন্ট তাকে মারতে যাবে তখন তার একটু মায়া চলে আসে। সে ফাইনালি অরোরার জন্য আর তাকে মারে না, কারণ অরোরার মায়ের মৃত্যু অলরেডি হয়ে গেছে। এখন যদি সে তার বাবাকেও হারিয়ে ফেলে তাহলে সে আর কোনোভাবেই টিকতে পারবে না, তো এই জন্য সে তাকে ছেড়ে দেয় তার জন্য। আর সে এইটাও বলে যায় যে তোমার মেয়ের জন্য আমি তোমাকে ছেড়ে গেলাম, আর তাছাড়া তোমার সাথে এই মৃত্যু খেলা এখানেই আমি বন্ধ করলাম। তবে এত কিছুর পরেও আমরা দেখতে পারি স্টিফেন কোনোভাবেই শান্ত হয় না। সে এখনও তার প্রতিশোধ নিতে চায়, তো এই জন্য সে ম্যালেফিসেন্টকে নিয়ে সেখান থেকে নিচে পড়ে যায়। তবে ম্যালেফিসেন্ট যেহেতু পাখা দিয়ে নিজেকে সেভ করে ফেলেছে, তো এই জন্য স্টিফেন নিচে পড়ে নিজেই মারা যায়। মানে সে নিজের দোষে, তার লোভ আর এই ক্ষমতার লোভে সে এখানে নিজে মারা গিয়েছে। আর একেবারে লাস্টে আমরা দেখতে পারি যেহেতু এই ভয়ঙ্কর যুদ্ধ খেলা শেষ হয়ে গেছে আর এখন সমস্ত কিছু থেকে তারা সবাই মুক্ত হয়ে গেছে, তো এই জন্য ম্যালেফিসেন্ট তার পুরো রাজ্য থেকে তার সেই ডার্ক ম্যাজিকের পাওয়ারটা সরিয়ে ফেলে। আর এই জন্য এই পুরো রাজ্যটা আবারও আগের মতো হয়ে যায় যেমনটা এটা আগে ছিল। সবাই খুবই হ্যাপি হয়ে যায়, সবাই আগের মতো হ্যাপিলি বাস করা শুরু করে। আর এই রাজ্যের মধ্যে যেই বর্ডারগুলো ছিল সেগুলোকে তুলে দেয়া হয়। আর এখানেই মানুষ আর বিভিন্ন জীবজন্তুরা একে অন্যের সাথে মিলেমিশে থাকা শুরু করে। আর আমরা দেখতে পারি অরোরাকেই 2টা রাজ্যের রানী করে দেয়া হয়। আর প্রিন্স ফিলিপের সাথে তার রোমান্টিক মুহূর্ত এই পয়েন্ট থেকে শুরু হয়ে যায়। আর আমরা দেখতে পারি ম্যালেফিসেন্টও খুবই হ্যাপি হয়ে যায়। সে তার রাগ ক্ষোভ এই সমস্ত ব্যাপারগুলোকে দূরে সরিয়ে দিয়ে সে তার এখানে সমস্ত ফ্রেন্ডদের সাথে মিলেমিশে হ্যাপিলি বাস করা শুরু করে। আর এমনই একটা পয়েন্টে এই পুরো মুভিটা এখানে শেষ হয়ে যায়। তো আমাকে কমেন্ট করে জানান এটার সেকেন্ড পার্ট আপনি চান কি না। যদি আপনাদের ভালো রেসপন্স পাই তাহলে আমি অবশ্যই সেকেন্ড পার্ট আনার ট্রাই করব। ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন। আর যদি আমাদের চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে প্লিজ করে ফেলুন। তো আমাদের দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো একদিন। টিল দেন, টেক কেয়ার।